পৃষ্ঠা 191। জলগণ্ডুষ চলছে। 4। খাজরাহোর সঙ্গে বাংলার ইতিহাসের সম্বন্ধ আছে এ কথা পূর্বে বলিয়াছি। তথাকার লক্ষণজির মন্দিরস্থিত লিপি হইতে জানা যায় চন্দেলরাজ যশবর্মন দেব গৌড় আক্রমণ করিয়াছিলেন। পালবংশীয় দ্বিতীয় বিগ্রহপাল তখন গৌড়ের অধীশ্বর। লিপির একাংশ এইরূপ: গৌড় ক্রীড়ালতাসি স্থুলিত খসবল কৌশল কৌশলনাং নস্যত কাশ্মীর বীর শিথিলিত মিথিল কালবন মালবানাং সিদত সাবদ্য ছেদি কুরুতরুষু মরুত সংজ্বরো গুর্জরানাং তস্মাত্তস্যাংসযজ্ঞে নৃপকুলতিলক শ্রীয়শোবর্মা রাজা। উদ্ধৃতি শেষ। লক্ষ্মণজির মন্দিরের বাহিরে ও ভিতরে আন্দাজ 1.5 ফুট আকৃতির নানারূপ মূর্তি খোদিত আছে। মূল মন্দিরের উপরে ও নিচে 3 পার্শ্বেই বরাহ, নৃসিংহ, হয়গ্রীব প্রভৃতি অবতারাবলীর মূর্তি দেখিতে পাওয়া যায়। মৎস্য, কুর্ম, পরশুরাম, এমনকি এক স্থানে ভগবান শ্রীকৃষ্ণের পুতনা মোক্ষণ লীলাও দেখিলাম। মন্দির মধ্যে প্রতিষ্ঠিত বিগ্রহের 3টি মুখ, একটি মুখ বরাহের, একটি নরসিংহের ও অপরটি বামনের। এই ধরনের মূর্তি আর কোথাও দেখি নাই। বৌদ্ধদের মারিচি বা বজ্র বারাহির এমনই 3 রকমের মুখ দেখিয়াছি, কিন্তু সেই মূর্তির সঙ্গে ইহার কোনো মিল নাই। মোটের উপর এই মন্দিরকে লক্ষণজির মন্দির কেন বলে বুঝিলাম না। লক্ষণের সঙ্গে মন্দিরের বা বিগ্রহের কোনো সম্বন্ধ খুঁজিয়া পাইলাম না। পৃষ্ঠা 192। খাজরাহোর বিশ্বনাথ মন্দিরে 2টি লেখ আছে। তন্মধ্যে একটিতে রাঢ়ের নাম পাওয়া যায়। নেপালের টেপালের কোনো পুরনো পুঁথিতে রাঢ় এই নাম পাওয়া যায় কিনা জানি না, তবে খোদিত লিপিতে রাঢ়ের নাম বোধ হয় খাজরাহোতেই প্রথম পাওয়া গিয়াছে। লিপির ভাবে মনে হয় যশবর্মন দেবের পুত্র ধঙ্গদেব যেন রাঢ়ের রাজা রানীকে বন্দি করিয়া লইয়া গিয়াছিলেন। অবশ্য এই রকমের অত্যুক্তি করা সেকালের স্তুতি পাঠকগণের একটি নেশার মধ্যে দাঁড়াইয়া গিয়াছিল। সুতরাং কথাগুলি একটু সাবধানতার সঙ্গে গ্রহণ করা উচিত। লিপিকার বলিতেছেন, উদ্ধৃতি শুরু: কাত্বং কাঞ্চি নৃপতি বর্ণিকাত্বা মন্ধ্রাধিপস্ত্রী কাত্বং রাড়া পরিব্রীঢ় বধূ কা ত্বমঙ্গেন্দ্র পত্নী ইত্যালাপঃ সমরজয়িনো যস্য বৈরী প্রিয়ানাং কারাগারে সজল নরনেন্দিবরণং বভুবুঃ। উদ্ধৃতি শেষ। ঐতিহাসিকগণ অনুমান করেন ইহাও বিগ্রহপালের সময়কার, তাহার রাজত্বের শেষের দিকের ঘটনা। অবস্থাটা কিন্তু সন্দেহজনক, কারণ দ্বিতীয় বিগ্রহপাল ও প্রথম মহিপালের সময়ে নির্মিত যে সমস্ত মূর্তি আবিষ্কৃত হইয়াছে তখন ও ভাস্কর্যের দিক দিয়া সেগুলি উৎকৃষ্টতর শিল্প নিপুণতার পরিচয় প্রদান করে। দেবপাল দেবের পর গৌড়ীয় শিল্পের যে দুরবস্থা ঘটিয়াছিল, রাঢ়ের ভাস্করগণ তাহার ততটা উন্নতি সাধন করিতে পারিতেন না যদি রাজার আশ্রয় এবং জাতির সহানুভূতির লাভ না করিতেন। দেশ রাষ্ট্র বিপ্লবে উপদ্রুত হইলে দেশপতি বা দেশবাসী কাহারও পক্ষে ললিত কলায় উৎকর্ষ সাধনে মনোযোগ দেওয়া সম্ভবপর হয় কিনা বিবেচনার বিষয়। কেবল তখন ও ভাস্কর্য নহে, স্থাপত্যের দিক দিয়েও শিল্পের উন্নতি সাধিত হইয়াছিল। ধর্মালোচনারও বহু নিদর্শন প্রাপ্ত হওয়া যায়। এই সমস্ত আলোচনা করিয়া মনে হয় রাজেন্দ্র চোলের মতো যশবর্মন বা ধঙ্গদেবও হয়তো আক্রমণের পরই প্রত্যাবর্তন করিতে বাধ্য হইয়াছিলেন, কোনো স্থায়ী প্রভাব প্রতিষ্ঠিত করিয়া যাইতে পারেন নাই।
এমনও হইতে পারে যে ধঙ্গ কোনো সামন্ত রাজাকে বন্দি করিয়া দুগ্ধের স্বাদ ঘোলে মিটাইয়াছিলেন। অবশ্য অন্য দিক দিয়া একথাও বলা যাইতে পারে যে হয়তো মধ্য ভারতের সংস্রবেই ওই সময়ের রাঢ়ীয় শিল্প এক অভিনব শ্রী ধারণ করিয়াছিল। মহিপালদেব রাজ্যে সুপ্রতিষ্ঠিত হইয়া পরে এদিকে মনোযোগ দিবার অবসর পাইয়াছিলেন। বাস্তবিক রাঢ়ে আবিষ্কৃত বহু মূর্তির সঙ্গে খাজরাহোর মূর্তিগুলির অনেকাংশে বেশ সাদৃশ্য দেখা যায়। বিশ্বনাথের মন্দির দৈর্ঘ্যে প্রায় 80 ফিট এবং প্রস্থে প্রায় 50 ফিট। ইহার চারিকোণে 4টি ছোট মন্দির আছে। গর্ভগৃহের দ্বারে নন্দীর উপর মহাদেব, হংসের উপর ব্রহ্মা, গরুড়ের উপর বিষ্ণুর মূর্তি, গরুড় বাহন বিষ্ণুর চিত্র প্রকাশিত হইল। মন্দির মধ্যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছেন। দেওয়ালে প্রায় 6 শতাধিক মূর্তি, প্রত্যেকটি 2 ফিট হিসাবে উঁচু। মহামণ্ডপ ও গর্ভগৃহের ছাদ 10 কোণ, প্রত্যেক কোণে একটি দিক হস্তির মূর্তি আছে। মতঙ্গেশ্বর মন্দিরের শিবলিঙ্গ গাত্রে কুটিল ভাষায় কি লেখা আছে তাহার পাঠোদ্ধার হয় নাই। একটি হিন্দি লিপির দ্বারা জানা যায় ওই প্রস্তরময় লিঙ্গের অভ্যন্তরে একটি মরকত মণিময় লিঙ্গ প্রতিষ্ঠিত আছে। কেহ কেউ বলেন সে মূর্তি অন্তর্হিত হইয়াছে। ছতরপুর অঞ্চলে গুজব সৃষ্টি বিষয়ে পারদর্শী লোকের অভাব নাই। এই মরকত লিঙ্গ সম্বন্ধে নানা অদ্ভুত অদ্ভুত গুজব শুনিতে পাওয়া যায়। আর একটা গুজব শুনিলাম কোন নদীতে পরশ পাথর আছে। উদাহরণ যথা একজন লোক রোজ প্রাতে এক টুকরো লোহা হাতে নদীর কিনারায় গিয়া বসিত। স্রোতে যত পাথর ভাসিয়া যাইত প্রত্যেকটিতেই লোহাটি একবার ঠেকাইত। একদিন কিছুক্ষণ অন্যমনস্ক থাকার পর হঠাৎ চাহিয়া দেখে লোহার টুকরো কখন সোনা হইয়া গিয়াছে। লোকটা পাগল হইয়া গিয়াছিল। অনেকে নাকি সোনা হইয়া যাওয়া সেই লোহার টুকরাটা স্বচক্ষে দেখিয়াছে। রবীন্দ্রনাথের পরশ পাথর কবিতাটি হিন্দিতে অনুবাদ হওয়া উচিত। লক্ষ্মণজির মন্দিরের সম্মুখে সূর্যদেবের একটি মূর্তি আছে। ভারতের তাবৎ অঞ্চলের ভাস্করগণ দেশে দেশে কালে কালে একই প্রথা অবলম্বন করিয়াছিলেন সূর্য মূর্তি নির্মাণে। সেই প্রায় হাঁটু পর্যন্ত জুতা, 2 হাতে 2টি পদ্ম, সপ্তাশ্ব বাহন, অরুণ সারথি। অন্য রকমের মূর্তি যে নাই এমন কথা বলিতেছি না, তবে এই রকমের মূর্তিতে রাঢ়ের সঙ্গে সুদূর মহাভারতের আশ্চর্য সাদৃশ্য। অবশ্য মুখশ্রীর দিক দিয়া রাঢ়ের মূর্তি আরও সুন্দর। আমরা সূর্যমূর্তির যে সৌম্য দৃশ্যের কথা বলিতেছিলাম সেটা শক্তি, শিব বা বিষ্ণু মূর্তিতে ক্বচিৎ পাওয়া যায়। লক্ষ্মণজি ও মতঙ্গেশ্বর মন্দিরের সম্মুখে বরাহ এবং লক্ষ্মীর মন্দির। মন্দির দুইটি ছোট, কিন্তু বরাহ মূর্তিটি খাজরাহোর অন্যতম শ্রেষ্ঠ মূর্তি। মূর্তিটি 6 ফিট লম্বা। ইহা চতুষ্পার্শ্বে বহু দেবতার মূর্তি খোদিত আছে। সমগ্র মূর্তিটি একখণ্ড প্রস্তরে প্রস্তুত। বসুধাকে উদ্ধার করিতেছেন এই পরিকল্পনা লইয়াই মূর্তিটি নির্মিত। লক্ষ্মী মন্দিরের অদূরে গঙ্গাদেবীর মন্দির। মূর্তিটি প্রায় 4 ফিট উঁচু, দেখিতে চমৎকার। বরাহ এবং গঙ্গা মূর্তির চিত্র দিলাম। জটকরা গ্রামের চতুর্ভুজ মন্দিরও একটি উল্লেখযোগ্য মন্দির। পূর্বে বলিয়াছি এই সমস্ত মন্দির গাত্রের চিত্র হইতে মধ্য ভারতের একাংশের সেকালের রীতিনীতি, আচার ব্যবহার প্রভৃতি অবগত হওয়া যায়। দৃষ্টান্তস্বরূপ এই সংখ্যায় শ্রমজীবী দল এবং উৎসব চিত্র প্রকাশ করিয়াছি। চতুর্ভুজ মন্দিরে সেই পরিচয় আরও সুস্পষ্ট। এই মন্দিরের বাহিরে 230টি এবং ভিতরে 170টি চিত্র আছে। কোনোটি যুদ্ধের, কোনোটি বরাহ শিকারের, কোনোটি হাতি ঘোড়ার লড়াইয়ের ইত্যাদি। দুঃখের বিষয়, চিত্রের প্রতিলিপি পাওয়া গেল না। এই মন্দিরেও একটি শিলালিপি আছে, তাহাতে ধঙ্গের পূর্বপুরুষগণের নামাবলী অবগত হওয়া যায়। ফিরিয়া আসিবার পথে মহোবা দেখিয়া আসিলাম। মহোবা চন্দেল রাজগণের অন্যতম রাজধানী। মহোবার কীর্তিসাগর, মদন সাগর প্রভৃতি বিস্তীর্ণ জলাশয়গুলি আজও
মহারাজ কীর্তি বর্মা, মদন বর্মা প্রভৃতি নরনাথগণের স্মৃতি বহন করিতেছে। জগৎ বিজয়ী চেদিপতি কর্ণদেবকে পরাস্ত করিয়া উক্ত কীর্তি বর্মার ব্রাহ্মণ সেনাপতি গোপাল প্রভূত যশ অর্জন করিয়াছিলেন এবং সেই বিজয়োৎসবে কৃষ্ণ মিশ্র প্রণীত প্রবোধ চন্দ্রোদয় নাটক মহবার অভিনীত হইয়াছিল, ইহাই ঐতিহাসিক মত। পৃষ্ঠা 194। প্রবোধ চন্দ্রোদয়ে যেমন কর্ণের পরাজয়ের কথা আছে, তেমনি বিলহন প্রণীত বিক্রমাঙ্ক চরিতেও কর্ণদেবকে কালঞ্জর গিরিপতির চন্দেল্যরাজ যমস্বরূপ বলিয়া উল্লেখ করা হইয়াছে। এইসব নজিরেই ধঙ্গের কাত্বাং কাংচি বিশ্বাস করিতে পারি নাই। বিশেষ ওই লিপিটি আবার আন্দাজ 1116 খ্রিস্টাব্দে জয়বর্মদেবের আদেশে পুনরুৎকীর্ণ হইয়াছিল। ধঙ্গ 1002 খ্রিস্টাব্দে রাঢ়ে অভিযান করিয়াছিলেন। প্রবোধ চন্দ্রোদয় নাটকে গৌড় রাষ্ট্র এবং রাঢ়াপুরী ও ভুরি শ্রেষ্ঠী নামক নগরীর উল্লেখ আছে। উদ্ধৃতি শুরু: গৌড় রাষ্ট্র মনুত্তমং নিরুপমা তত্রাপি রাঢ়াপুরী তত্রৈব ভুরি শ্রেষ্ঠী নাম নগরী। উদ্ধৃতি শেষ নারী। বীরভূমের রাঢ়াপুরীর ধ্বংসাবশেষ বর্তমান আছে। ভুরসুট সুপ্রসিদ্ধ কবি ভারতচন্দ্র রায়গুণাকরের জন্মভূমি। কোথায় রাঢ় আর কোথায় মহোবা? রাজ্য লিপ্সায় এই দুই দেশের লোক সেকালে হাজার হাজার মাইল পথ ছুটাছুটি করিয়া ভাইয়ে ভাইয়ে যে অনৈক্যের সৃষ্টি করিয়াছিল, তাহারই প্রতিক্রিয়া স্বরূপ সুলতান মাহমুদের ভারতবর্ষ আক্রমণ সহজসাধ্য হইয়াছিল। আর তাহারই ফলে আজ একই পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ উভয় দেশ লজ্জালিপ্ত অতীতের বিষাদ কাহিনী স্মরণে নিরুপায় নীরবে দীর্ঘশ্বাস মোচন করিতেছে। মাহমুদ যেদিন উত্তরাপথের দ্বার দেশে হানা দিয়াছিলেন, উদ্ভাণ্ড পুরপতির সঙ্গে মিলিত হইয়া কালঞ্জরপতি যেদিন ভারত রক্ষায় অগ্রসর হইয়াছিলেন, পূর্বশত্রুতা স্মরণ করিয়া প্রথম মহিপাল সেদিন সে যুদ্ধে যোগদান অকর্তব্য বিবেচনা করিয়াছিলেন। বলা বাহুল্য যে ইহারই প্রত্যুত্তরস্বরূপ শতবর্ষ পরে জয়বর্মন দেবের ওই কাত্বাং কাংচি লিপি রচিত হইয়াছিল। কিন্তু অনতিকাল পরে বাংলার সেনরাজগণ এই পাপের প্রায়শ্চিত্ত করিয়াছিলেন বাংলার দ্বারপথ মণ্ডলঘাটে তেলিয়াগড়িতে। জাতি আজিও তাহার ফল ভোগ করিতেছে। আর একটা কথা না বলিয়া এই বক্তব্যের উপসংহার করিতে পারিতেছি না। খাজরাহর মন্দিরে যেমন বামনজির মন্দির, জটকরা গ্রামের চতুর্ভুজ মন্দিরে প্রায় যত্রতত্র কতকগুলি নগ্না নারী মূর্তির চিত্র দেখিলাম। কোকশাস্ত্রীর মূর্তি অর্থাৎ যুগনদ্ধ মূর্তি নহে, একাকিনী সুন্দরী যুবতীর উলঙ্গ মূর্তি। রমণীর সৌন্দর্য যে কত ভঙ্গিতে কত দিক দিয়া পরিস্ফুট করিয়া তোলা যায়, এই মূর্তি না দেখিলে তাহা ভাষায় বুঝানো যাইবে না। কোনো রমণী বেশবিন্যাস করিতেছেন, কেহ বা পাদলগ্ন কণ্টক উদ্ধার মানসে তনুদেহ আনমিতপূর্বক হস্ত প্রসারণ করিয়াছেন। অনিন্দ সুন্দর মুখশ্রীতে, উন্নত বক্ষে, বঙ্কিম গ্রীবায়, আবর্তিত ক্ষীণ কোটির লীলায়িত ভঙ্গিমায়, সুডৌল ভুজলতার পেলব লাবণ্যে মূর্তিগুলিতে পরিপূর্ণ যৌবনের যে সৌন্দর্য তরঙ্গায়িত হইয়া উঠিয়াছে, বাস্তবিকই তাহা প্রকাশের ভাষা নাই। সৌন্দর্য দেখিয়া যে মন উল্লসিত হয়, হৃদয় পবিত্র হয়, খাজরাহর এই নগ্ন মূর্তিগুলি তাহার প্রমাণ। সৌন্দর্য পূজারীর ধ্যানের কামনা যেন মূর্তিগুলিতে প্রাণবন্ত হইয়া উঠিয়াছে। আর কিছু না হোক, এই মূর্তিগুলি অনেক রুচিবাদীর ভ্রম সংশোধনের সহায়তা করিবে, এই ভরসায় কথাটার উল্লেখ করিলাম। মোটের উপর কি ইতিহাসের দিক হইতে কি সৌন্দর্যের দিক হইতে খাজরাহ ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থ। খাজরাহ দেখিয়া আমি মুগ্ধ হইয়াছি, কৃতার্থ হইয়াছি। ভারতবর্ষ আশ্বিন 1335।